Hello everyone, Assalamu alaikum. Welcome to another video on SSC Physics chapter 13, that is Modern Physics and Electronics বা আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, ব্রট টু ইউ বাই রবিটেন স্কুল। বরাবরের মতোই আমি আছি তোমাদের সাথে ইমরান মোস্তফা ভাইয়া, এবং আজকে আমাদের আলোচনা শুরু হবে তেজস্ক্রিয়তা নিয়ে। তেজস্ক্রিয়তা বলতে আমরা কি বুঝি এবং তেজস্ক্রিয়তার কারণে কি কি ঘটনা ঘটে, বা তেজস্ক্রিয়তা ব্যাপারটা কিভাবে একটা পরমাণুর মধ্যে ঘটে, এই জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। তাহলে আমরা কি জানি? আমরা কিন্তু জানি যে নর্মালি পরমাণুর যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের মধ্যে আমরা বলতে পারি যে প্রোটন এবং নিউট্রন থাকে, এবং সেই নিউক্লিয়াসের চারপাশে কতগুলো কক্ষপথ থাকে, এবং সেই কক্ষপথে আমাদের ইলেকট্রন এই নিউক্লিয়াসকে চারপাশে এরকম কেন্দ্র করে বিভিন্ন আকৃতির কক্ষপথে ঘোরাঘুরি করে। তাহলে পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে, ঠিক ততগুলো ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে এই কক্ষপথগুলোতে ঘোরাঘুরি করে। যার কারণে আমরা জানি নিউক্লিয়াসের ভেতর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, এবং তার সমান সংখ্যক ইলেকট্রন যদি কক্ষপথে থাকে, তাহলে যতগুলো পজিটিভ চার্জ ঠিক ততগুলো নেগেটিভ চার্জ। তার মানে পরমাণু সার্বিকভাবে আমাদের তড়িৎ নিরপেক্ষ হবে বা কোনো চার্জ থাকবে না। তাহলে এই প্রোটন পজিটিভ চার্জযুক্ত, তাই শুধু প্রোটন দিয়ে নিউক্লিয়াস তৈরি হতে পারে না। তাহলে এই যে শুধু প্রোটন পজিটিভ চার্জ আছে, এখন যদি অনেকগুলো পজিটিভ চার্জ এরকম করে এক জায়গায় থাকে, তাহলে অবশ্যই আমরা জানি যেহেতু প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করার কথা, ঠিক না? একটা পজিটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জকে বিকর্ষণ করার কথা। কিন্তু তাহলে কি হয়? আমরা কিন্তু জানি নর্মালি বিকর্ষণ করলেও তারা কোনোভাবে এই নিউক্লিয়াসের ভিতর থেকে যায়। তো সেটা কেন থেকে যায়? কারণ শুধুমাত্র এই প্রোটনই থাকে না, ভেতরে কিন্তু নিউট্রনও থাকে। আর এই প্রোটন এবং নিউট্রন এরা মিলিত হয়ে একটা শক্তিশালী নিউক্লিয়ার বলের মাধ্যমে একত্রে একটা জায়গায় অবস্থান করে, এবং যার ফলে তারা, বা আমরা বলতে পারি পরমাণুটা স্থিতিশীল রয়েছে। তাহলে এই নিউট্রন এবং প্রোটন তারা একত্রে একটা শক্তিশালী নিউক্লিয়ার বলের মাধ্যমে এই নিউক্লিয়াসের ভেতর স্থিতিশীল অবস্থায় থাকে। এবং দেখা যায় যত আস্তে আস্তে প্রোটনের সংখ্যা বাড়তে থাকে, যেমন আমরা পর্যায় সারণী দেখেছি, প্রথমে হাইড্রোজেন, তারপর হিলিয়াম, তারপর লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এভাবে করে করে আলটিমেটলি আমরা পর্যায় সারণী যত উপরের দিকে যেতে থাকবো বা সামনে যেতে থাকবো, আলটিমেটলি তার ভেতরে কিন্তু প্রোটনের সংখ্যা, নিউক্লিয়াসের ভেতর প্রোটনের সংখ্যা বাড়তে থাকে। তো যত বাড়তে থাকে আলটিমেটলি সেটাকে স্থিতিশীল রাখার জন্যে আমাদের পরমাণুটা সার্বিকভাবে স্থিতিশীল রয়েছে, কিন্তু যত প্রোটনের সংখ্যা বাড়তে থাকে সে আস্তে আস্তে অস্থিতিশীল হওয়া শুরু করে। এবং দেখা যায় যে নর্মালি নিউক্লিয়াসের ভেতর প্রোটনের সংখ্যা যখন 82 অতিক্রম করে, নিউক্লিয়াসের ভেতর প্রোটনের নাম্বার যখন 82 এই নাম্বারটাকে অতিক্রম করবে, তখন সে আস্তে আস্তে অস্থিতিশীল হওয়া শুরু করে। আর অস্থিতিশীল নিউক্লিয়াসগুলো তখন কোনো এক ধরনের বিকিরণ করে স্থিতিশীল হওয়ার চেষ্টা করে। তাহলে সে অস্থিতিশীল হয়ে গেছে, সে স্থির থাকতে পারছে না। তাহলে অবশ্যই কোনো একটা কিছুর মাধ্যমে তাকে স্থির বা স্থিতিশীল হতে হবে। তো সে কীভাবে স্থিতিশীল হবে? সে একটা বিকিরণ করে ফেলে, এবং এই বিকিরণ নিউক্লিয়াসের ভেতর থেকে ঘটে, যার কারণে দেখা যায় এই নিউক্লিয়াসের ভেতর থেকে এক ধরনের বিকিরণ বের হয়, যে বিকিরণ বের হওয়ার কারণে সে আস্তে আস্তে আবার স্থিতিশীল হয়ে যায়। তাহলে এই যে বিকিরণটা বের হচ্ছে সেটাকে আমরা বলছি তেজস্ক্রিয় রশ্মি। এবং নিউক্লিয়াসের ভেতরে প্রোটন সংখ্যা যেটা বললাম যে 82 অতিক্রম করলে আলটিমেটলি আমাদের তেজস্ক্রিয়তা শুরু হয়ে যায়। এবং তেজস্ক্রিয়তার কারণে দেখা যায় আমার এই নিউক্লিয়াসের ভেতর কিছু পরিবর্তন আমরা দেখতে পারি, ঠিক আছে? এবং আলটিমেটলি বলা হচ্ছে নিউক্লিয়াসগুলো তেজস্ক্রিয় হয়ে থাকে তা নয়, অন্য পরমাণুর নিউক্লিয়াসও তেজস্ক্রিয় হতে পারে। তাহলে শুধু যে 82 বা 82 অতিক্রম করলেই যে আমার নিউক্লিয়াসটা আমার তেজস্ক্রিয় হয়ে যাবে এমন কিন্তু ব্যাপার না। আরও অন্যান্য অনেক কারণ রয়েছে যার কারণে আলটিমেটলি দুঃখিত তাহলে আরও এরকম অনেক কারণ রয়েছে যার কারণে দেখা যায় আমার যে কোনো পরমাণু বা যে কোনো মৌল তেজস্ক্রিয় হতে পারে। বাট তার মধ্যে এই 82 এই সংখ্যাটা একটা কারণ। এরপর যদি আমরা দেখি যে আমরা জানি ভিন্ন নিউট্রন সংখ্যা, নিউট্রনযুক্ত নিউক্লিয়াসের পরমাণুকে বলা হয় সেই মৌলের আইসোটোপ। তাহলে আমাদের কাছে যদি এক ধরনের আমরা জানি কার্বন রয়েছে, কার্বনে নর্মালি 6টা প্রোটন থাকে এবং 6টা নিউট্রন থাকে। তাহলে কার্বনের আরেক ধরনের মৌল পাওয়া যায়, আরেক ধরনের কার্বন পাওয়া যায় যেখানে প্রোটন সংখ্যা সেম বাট নিউট্রন সংখ্যা ভিন্ন। তাহলে এই যে ভিন্ন সংখ্যা বিশিষ্ট বা ভিন্ন নিউট্রন সংখ্যা বিশিষ্ট আমরা একাধিক সেম মৌল পাচ্ছি, তাহলে এই একাধিক সেম মৌলকে বলা হয় একটা আরেকটা আইসোটোপ।
বা অন্যভাবে আমি মনে রাখতে পারি, যেহেতু আইসোটোপ দ্যাট মিন্স টোপ থেকে প্রোটন সংখ্যাটা বের করা যায় বা প্রোটন শব্দটা বের করা যায়, তাহলে আইসোটোপ মানে হচ্ছে তাদের প্রোটন সংখ্যা সেম, বাট দেখো ভর সংখ্যা ভিন্ন বা বলতে পারো নিউট্রন সংখ্যা ভিন্ন। তাহলে প্রোটন সংখ্যা সেম বাট নিউট্রন সংখ্যা ভিন্ন। ঠিক সেমভাবে আরেকটা কার্বন পাওয়া যায় যেটার আমার প্রোটন সংখ্যা 6টা বাট নিউট্রন সংখ্যা 8টা। তাহলে এই যে আমি একই মৌলের একই সংখ্যক প্রোটন কিন্তু ভিন্ন সংখ্যক নিউট্রনযুক্ত পরমাণু পাচ্ছি, সেগুলো আসলে পরস্পরের আইসোটোপ বলা হচ্ছে। এবং দেখা যায় যে কোনো একটা মৌলের এরকম 3টা ভ্যারিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে কিছু কিছু ভ্যারিয়েন্ট দেখা যায় স্থিতিশীল, আবার কিছু কিছু ভ্যারিয়েন্ট অস্থিতিশীল। তো নর্মালি আমরা কার্বন 12টাই কিন্তু সবসময় আমাদের পরিবেশে বেশি পেয়ে থাকি। কার্বন 13 এবং কার্বন 14 দেখা যায় এই দুটো আইসোটোপ নর্মালি একটু অস্থিতিশীল বা আমাদের পরিবেশে প্রকৃতিতে কম পাওয়া যায়। তাহলে আমরা এরকম একটা উদাহরণ দেখতে পেলাম যেটাকে আমরা বলছি আইসোটোপ। এবং অস্থিতিশীল বলতে আসলে কি বুঝতেছি? আমরা অস্থিতিশীল বলতে আসলে বুঝতেছি যে তার ভেতরে যেহেতু অস্থিতিশীল তাহলে কোনো একটা বিকিরণ ঘটতে হবে। বিকিরণ ঘটা মানে কি? সেই মৌলটা আসলে তেজস্ক্রিয় মৌল। তাহলে আমরা বলতে পারবো যে অস্থিতিশীল যে কোনো মৌল থেকেই আমাদের এক ধরনের বিকিরণ বের হবে, যে বিকিরণটাকে আমরা তেজস্ক্রিয়তা বলতে পারি। এবং সেটা যে কোনো মৌলের হতে পারে। যেমন দেখেছো এখানে যে কার্বনের ক্ষেত্রে আমরা কিছু কিছু অস্থিতিশীল মৌল পাচ্ছি বা কিছু কিছু অস্থিতিশীল কার্বন পরমাণু পাচ্ছি। তাদের কি পারমাণবিক ভর 82 বেশি ছিল? প্রোটন সংখ্যা 82 বেশি ছিল না, বাট তাও তারা কোনো না কোনো কারণে অস্থিতিশীল। এবং সেই অস্থিতিশীলতা কাটিয়ে ওঠার জন্য, স্থিতিশীল হওয়ার জন্যে তার মধ্যে থেকে কোনো একটা বিকিরণ বের হতে হয়, আর সেই বিকিরণকে আমরা বলছি তেজস্ক্রিয় বিকিরণ বা তেজস্ক্রিয়তা। তাহলে কার্বনের এই 3টি আইসোটোপের মাঝে C14 অস্থিতিশীল বা তেজস্ক্রিয়। তাহলে এখানে শুধুমাত্র এই কার্বন যে 14টা আছে এটা হচ্ছে সবচেয়ে বেশি অস্থিতিশীল বা স্থিতিশীল না, যার কারণে কার্বন 14টাকে আমরা বলছি তেজস্ক্রিয় কার্বন। এবং তেজস্ক্রিয়তা দেখা যায় 1896 সালে সর্বপ্রথম হেনরি বেকেরেল নামক একজন সায়েন্টিস্ট, উনি ইউরেনিয়াম থেকে তেজস্ক্রিয়তা রশ্মির অস্তিত্ব প্রমাণ করেন, যে ইউরেনিয়াম থেকে আমার তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত হচ্ছে। তারপর দেখা যায় অন্যান্য অনেক বিজ্ঞানী যেমন আর্নেস্ট রাদারফোর্ড, পিয়েরে কুরি, তারপর হচ্ছে ম্যারি কুরি এবং অন্যান্য বিজ্ঞানীরা এই তেজস্ক্রিয়তা নিয়ে আরও অনেক গবেষণা করেন এবং দেখান যে না, আসলেই তেজস্ক্রিয়তা নামে একটা ঘটনা রয়েছে। এবং তারা আরও খেয়াল করেন যে এই তেজস্ক্রিয়তা আমাদের পরিবেশের চাপ, তাপ, বৈদ্যুতিক চুম্বক ক্ষেত্র কোনোভাবেই প্রভাবিত বা নিয়ন্ত্রণ করা যায় না, কাজে এটি একটি নিউক্লিয় ঘটনা হিসেবে মেনে নেওয়া হয়। তাহলে এই বিজ্ঞানীরা দেখেছেন যে পরিবেশের চাপ দিয়ে বা তাপ দিয়ে বা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করে কোনোভাবেই এই তেজস্ক্রিয়তাকে কন্ট্রোল করা যাচ্ছে না। তাহলে তারা বুঝে নিয়েছে এটাকে আসলে আমাদের পরিবেশের কোনো কিছু দিয়ে কন্ট্রোল করা যাবে না, এটা হচ্ছে টোটালি একটা নিউক্লিয় ঘটনা। দ্যাট মিনস এটা পরমাণু নিউক্লিয়াসে ঘটে, এটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এবং শুধু তাই নয়, তেজস্ক্রিয়তার কারণে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, নিউক্লিয়াসের গঠন পরিবর্তিত হয়, সেটি ভিন্ন একটি মৌলে রূপান্তরিত হয়ে যায়। তাহলে এই যে আমরা বললাম অস্থিতিশীল নিউক্লিয়াস থেকে কিছু তেজস্ক্রিয় রশ্মি বের হবে, কিছু বের হয়ে যাবে একটা বিকিরণ, যার কারণে দেখা যায় ওই নিউক্লিয়াসের ভেতরে কিছু পরিবর্তন দেখা যায় এবং আলটিমেটলি দেখা যায় কার্বন পরমাণু পরিবর্তন হয়ে হয়তো নাইট্রোজেন হয়ে যাবে বা ইউরেনিয়াম হয়তো থোরিয়াম হয়ে যাবে। তাহলে এই যে আমার একটা মৌল টোটালি অন্য একটা মৌলে পরিণত হয়ে যাচ্ছে, এটার কারণ হিসেবে আমাদের তেজস্ক্রিয়তাকে দায়ী করা হচ্ছে। তেজস্ক্রিয়তার কারণে একটা পরমাণু তার নিউক্লিয়াসের গঠন পরিবর্তন করে সে অন্য একটি মৌলে রূপান্তরিত হয়ে যেতে পারে। এবং নর্মালি দেখা যায় তেজস্ক্রিয়তা সম্পর্কে গবেষণা করে যে নিউক্লিয়াস থেকে মূলত বা প্রধানত 3টা তেজস্ক্রিয় রশ্মি বের হয়, যেটাকে একটাকে বলা হচ্ছে আলফা রশ্মি, আরেকটাকে বলা হচ্ছে বিটা রশ্মি এবং একটাকে বলা হচ্ছে গামা রশ্মি। এখন আমরা সেই আলফা বিটা গামা রশ্মির বিস্তারিত জানব। প্রথমত আলফা রশ্মি সম্পর্কে জানি। আলফা রশ্মি বা আলফা কণা আসলে একটা হিলিয়াম নিউক্লিয়াস। আমরা কিন্তু পর্যায় সারণীতে হিলিয়াম নিউক্লিয়াস সম্পর্কে বা হিলিয়াম মৌলটা সম্পর্কে জানি যে আমার হিলিয়াম মৌলে 2টো প্রোটন থাকবে এবং আমার 2টো নিউট্রন থাকবে। তাহলে এই যে আমাদের হিলিয়াম নিউক্লিয়াস, এই হিলিয়াম নিউক্লিয়াসটাকে আমরা আসলে বলছি আলফা রশ্মি বা আলফা কণা। তাহলে কোনো মৌল থেকে যদি এই হিলিয়াম নিউক্লিয়াসটা বের হয়ে যায়, সেটাকে আমরা বলবো আলফা রশ্মি বিকিরিত হয়েছে বা আলফা রশ্মি বিকিরণ হয়েছে এবং আলফা কণা বের হয়ে গেছে। তাহলে আমরা একটা হিলিয়াম নিউক্লিয়াসকেই আলফা কণা বা আলফা রশ্মি হিসেবে চিন্তা করব বা বিবেচনা করব এখন থেকে।
এবং কাজেই এটি একটি চার্জযুক্ত কণা। এটা কেন একটা চার্জযুক্ত কণা বলা হচ্ছে একটু খেয়াল করে দেখো, এর মধ্যে দুটো প্রোটন আছে। আমরা জানি কি প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, রাইট? তাহলে যেহেতু দুটো প্রোটন রয়েছে বা দুটো পজিটিভ চার্জ রয়েছে, তাহলে এই জন্য এটাকে বলা হয় আসলে একটা চার্জযুক্ত কণা। ঠিক আছে, বাট সবসময় যে এটা চার্জযুক্ত হবে এমন কিন্তু কোনো কথা নেই। ঠিক আছে, কারণ আমরা জানি একটা হিলিয়াম মৌল, তার মধ্যে কিন্তু দুটো ইলেকট্রনও থাকে, দুটো তার কেন্দ্রে নিউক্লিয়াসে দুটো প্রোটন থাকে যেটা পজিটিভ চার্জ, এবং তার বাইরে দুটো ইলেকট্রন থাকে। তাহলে এই প্রোটনের বাইরে দুটো ইলেকট্রন থাকলে আলটিমেটলি পুরো মৌলটা হিলিয়ামটা আসলে আমাদের বলতে পারো তড়িৎ নিরপেক্ষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেটাকেও আমরা কিন্তু আলফা কণা বলতে পারবো বা আলফা কণা বলবো। ঠিক আছে, তাহলে আমরা জানি আমাদের হিলিয়ামের মধ্যে দুইটা আলটিমেটলি প্রোটন থাকে, এবং প্রোটন এবং নিউট্রন যেহেতু দুটো থাকে তাহলে তার ভর সংখ্যা হবে আলটিমেটলি 4, এবং তাহলে এটাকে আমরা একটা আলফা কণা বলতে পারি। ঠিক সেমভাবে আমরা জানি যেহেতু তার মধ্যে দুটো ইলেকট্রন আছে, চিন্তা করে সেই দুটো ইলেকট্রন চলে গেল, তাহলে কি তার নিউক্লিয়াসে কোনো চেঞ্জ হয়েছে? আমরা তো জানি ইলেকট্রন থাকে বাহিরে, তাহলে কিন্তু তার নিউক্লিয়াসে কোনো চেঞ্জ হয়নি। তাহলে সেক্ষেত্রে হিলিয়াম 2 দুইটা প্রোটন, দুইটা নিউট্রন এবং 2+, তাহলে এই যে দেখো হিলিয়ামটা কিন্তু আসলে চার্জড হয়ে যাচ্ছে, রাইট? আমরা দুইটা ইলেকট্রন সরায় নিচ্ছি। তাহলে আলটিমেটলি যেহেতু আমি নিউক্লিয়াস থেকে কিছু সরাচ্ছি না, আমি জাস্ট কী করছি, তার কক্ষপথ থেকে দুটো ইলেকট্রন সরিয়ে নিচ্ছি, তাহলে এইটাকেও কিন্তু আসলে আমরা আলফা কণা বলতে পারবো। ঠিক আছে, বা আলফা রশ্মি বলতে পারবো। তাহলে সেটা চার্জড হোক বা নিরপেক্ষ হোক, আমরা এটাকে আলফা কণা বা আলফা রশ্মি হিসেবে বিবেচনা করতে পারবো। এবং এই আলফা রশ্মির কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্র দিয়ে এর গতিপথকে প্রভাবিত করা যায়। কেন প্রভাবিত করা যায়? কারণ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা চার্জযুক্ত কণা, যেহেতু এটার একটা চার্জ আছে, তাহলে সেহেতু অবশ্যই বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্র দিয়ে এটাকে গতিপথকে প্রভাবিত করা যাবে বা এটা চেঞ্জ করা যাবে। যে এটা সোজা যাচ্ছে, আমি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলাম এটা বাঁকা হয়ে যাবে, আমি বিদ্যুৎ ক্ষেত্র প্রয়োগ করলাম এটা বাঁকা হয়ে যাবে। তাহলে যেহেতু এটা একটা চার্জযুক্ত কণা, এটা চার্জ রয়েছে, তাহলে অবশ্যই অন্য কোনো চার্জ দিয়ে, বিদ্যুৎ মানে চার্জ এবং চৌম্বক মানে আমরা জানি পজিটিভ, নর্থ পোল সাউথ পোল, তার মধ্যে একটা দিক রয়েছে। তাহলে একটা চার্জযুক্ত কণাকে অবশ্যই একটা বিদ্যুৎ এবং চৌম্বক ক্ষেত্র দিয়ে চেঞ্জ করে দেওয়া যাবে, তার গতিপথকে চেঞ্জ করে দেওয়া যাবে। নিউক্লিয়াসের ভেতর থেকে যখন একটা আলফা কণা বের হয়ে আসে, তখন তার শক্তি থাকে কয়েক মেগা ইলেকট্রন ভোল্ট। তোমরা জানো শক্তির একটা একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। শক্তির একটা একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। নর্মালি শক্তির একক থাকে জুল, বাট দেখা যায় যখন ছোট ছোট ক্যালকুলেশন করা হয় তখন কিন্তু সেই এককটাকে অনেক সময় ইলেকট্রন ভোল্ট দিয়েও চিন্তা করা হয়। এবং ইলেকট্রন ভোল্ট আসলে তোমরা জানো যে ইলেকট্রন ভোল্ট মানে কত। আমরা বলতে পারি 1 জুল মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 জুল হচ্ছে আমার ইলেকট্রনের যে চার্জ রয়েছে তত ইলেকট্রন ভোল্টের সমান। তাহলে এটা কিন্তু আসলে অনেক ছোট একক। ইলেকট্রন ভোল্ট হচ্ছে অনেক ছোট একটা একক এবং এটা শক্তির একটা একক। আর সামনে ক্যাপিটাল এম দিয়ে বোঝাচ্ছে এটা মেগা। আমরা জানি মেগা মানে কত, মেগা মানে হচ্ছে 10⁶। তাহলে 10⁶ সাথে যদি আমরা এত গুণ করি তাহলে আমরা পাবো 1.6 ইন্টু 10⁻, 6টা কাটাকাটি চলে যাবে, থাকবে 10⁻13 ইলেকট্রন ভোল্ট। তাহলে যখন এই আলফা কণাটা বের হয়ে আসে সেটার শক্তি থাকে কয়েক মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াস থেকে যে আলফা রশ্মিটা বের হয়ে আসলো বা যে আলফা কণাটা বের হয়ে আসলো বা যে হিলিয়াম নিউক্লিয়াসটা বের হয়ে আসলো তার শক্তি থাকে কয়েক মেগা ইলেকট্রন ভোল্ট। এবং দেখা যায় যে সেটি যখন বাতাসের ভেতর দিয়ে যায় তখন সেই বাতাসের ভেতরে যাওয়ার সময় আমার যে অন্যান্য পদার্থের সাথে সে ইন্টারঅ্যাক্ট করে। বাতাসে আমরা জানি অনেক অণুপরমাণু থাকে এবং সেই বাতাসের অণুপরমাণুর সাথে সে সংঘর্ষ করে, বাতাসের অণুপরমাণুর সাথে সে সংঘর্ষে লিপ্ত হয় এবং সেই সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে দেখা যায় যে সেই বাতাসের অণুপরমাণুকে সে তীব্রভাবে আয়নিত করে ফেলেছে। আয়নিত মানে কি? আমরা জানি আয়ন মানে কি, আয়ন মানে হচ্ছে নিরপেক্ষ থেকে চার্জ হয়ে যাওয়াকে আয়ন বলে। তাহলে সে যখন এই আলফা নিউক্লিয়াস বা আমরা বলতে পারবো যে এই আলফা কণা বা হিলিয়াম নিউক্লিয়াস যখন বাতাসের মধ্য দিয়ে যাবে তখন সে বাতাসের অণুপরমাণুর সাথে সংঘর্ষ করবে এবং সংঘর্ষ করে সে ওই বাতাসের অণুপরমাণুকে তীব্রভাবে আয়নিত করে ফেলবে এবং বাতাসের ভেতর দিয়ে 6 সেন্টিমিটার যেতে না যেতেই এটি বাতাসের অণুপরমাণুকে তীব্রভাবে আয়নিত করে তার পুরো শক্তি ক্ষয় করে থেমে যায়। তাহলে তার আমরা বললাম যখন সে বের হচ্ছে একটা নিউক্লিয়াস থেকে তখন সে একটা কিছু শক্তি নিয়ে বেরোচ্ছে, আর এই শক্তিটা দেখা যায় 6 সেন্টিমিটার যেতে না যেতেই বাতাসের অণুপরমাণুর সাথে সংঘর্ষ করে সেই শক্তিটা ব্যয় করে ফেলে। বাতাসের অণুপরমাণুর সাথে সংঘর্ষ হয়েছে, সেই শক্তিটা ব্যয় করে ফেলছে এবং যেহেতু তার কোনো শক্তি থাকে না তখন সে কী হয়ে যায়, সে থেমে যায়। তাহলে হিলিয়াম নিউক্লিয়াস
নিউক্লিয়াস আমাদের উত্তেজিত বা অস্থিতিশীল নিউক্লিয়াস থেকে বের হয়ে গেল, বের হয়ে গিয়ে বাতাসের অণুপরমাণুর সাথে সংঘর্ষ করে সে তার শক্তি হারিয়ে একদম শূন্য হয়ে যাবে বা থেমে যাবে। যার কারণে দেখা যায় একটা কাগজ দিয়েই আলফা কণাকে থামিয়ে দেওয়া যায়। একটা কাগজ দিলাম, এখান থেকে আলফা কণা বের হলো, আলফা কণা বের হয়ে এই কাগজের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই কাগজ দিয়ে, একটা পাতলা কাগজ দিয়ে আলফা কণাকে আটকে ফেলা যাবে, ঠিক আছে। এবং এই আলফা কণা বিকিরণ বা আলফা রশ্মি বিকিরণ একটা উদাহরণ হতে পারে ইউরেনিয়াম-238 মৌলটা। দেখা যায় ইউরেনিয়াম-238 মৌলটা ভেঙে থোরিয়াম-234 এবং হিলিয়াম-4 এই দুটো আলাদা আলাদা মৌলে পরিণত হয়। তাহলে ইউরেনিয়াম ভেঙে দুইটা ভিন্ন ভিন্ন মৌলে থোরিয়াম এবং হিলিয়ামে পরিণত হলো। এবং এক্ষেত্রে যেহেতু হিলিয়াম বের হয়ে যাচ্ছে একটা, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে কি একটা আলফা রশ্মি বিকিরণ। এবং খেয়াল করে দেখো, এটা একটা বিক্রিয়া এবং এই বিক্রিয়ার উভয় পাশে আমাদের কিন্তু ভর সংখ্যা সেম। এটা 238, থোরিয়ামের 234 এবং হিলিয়ামের 4। 234 আর 4 মিলে কিন্তু আলটিমেটলি 238ই থাকবে। তাহলে আলটিমেটলি ভর সংখ্যা কিন্তু চেঞ্জ হয় নাই, জাস্ট একটা এই ইউরেনিয়ামের নিউক্লিয়াস থেকে একটা হিলিয়াম নিউক্লিয়াস বের হয়ে গেছে। এবং সেই হিলিয়াম নিউক্লিয়াসের শক্তি থাকে কয়েক মেগা ইলেকট্রন ভোল্ট। সে যখন বাতাসের মধ্য দিয়ে যায়, বাতাসের অণু পরমাণুর সাথে সংঘর্ষ করে সে ইজিলি শক্তি হারিয়ে ফেলে। তো বাতাসের 6 সেন্টিমিটার যাওয়ার আগেই সে থেমে যায়, কারণ সংঘর্ষে লিপ্ত হয়ে তার শক্তি শেষ করে ফেলে। আর নর্মালি তুমি যদি তার সামনে একটা কাগজ ধরো, দেখেন যে একটা পাতলা কাগজ দিয়েই সেই রশ্মিটাকে আটকে ফেলা যাবে, যে সেই রশ্মিটা ওই কাগজের মৌল বা অণুপরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে সেই শক্তিটা খরচ করে ফেলবে, ঠিক আছে। তাহলে একটা কাগজ দিয়ে আমরা আলফা রশ্মিকে আটকে দিতে পারি। এবং সে যেহেতু বাতাসের অণুপরমাণুকে আয়নিত করে শক্তি ক্ষয় করে, এই জন্যে একটা কাগজের পৃষ্ঠা দিয়ে তাকে থামিয়ে ফেলা সম্ভব হয়ে যায়, ঠিক আছে। কারণ সে যাকেই পায় তার সাথে সংঘর্ষ করে। আর যেহেতু শক্তি কম, বেশি না, তার কারণে এই কাগজের অণুপরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে সে কী করছে, আলটিমেটলি তার শক্তিটা ক্ষয় করে সে এখানে থেমে যাচ্ছে। তাহলে মোট কথা, আমার আলফা কণার বা আলফা রশ্মি হচ্ছে একটা হিলিয়াম নিউক্লিয়াস, এবং সেই হিলিয়াম নিউক্লিয়াস যখন বের হয়ে যায় তখন খুব কম শক্তি নিয়ে বের হয়, যেটা বাতাসে ম্যাক্সিমাম 6 সেন্টিমিটার যাবে। আর নর্মালি একটা পাতলা কাগজ দিয়েই তাকে আটকে ফেলা যাবে। কেন আটকে ফেলা যাবে? কারণ সে অতি তাড়াতাড়ি বাতাসের অণুপরমাণুর সাথে বা যে কোনো অণুপরমাণুর সাথেই সংঘর্ষে লিপ্ত হয়ে শক্তি ক্ষয় করে ফেলে। এখন আমরা বিটা রশ্মি সম্পর্কে যদি জানার চেষ্টা করি, বিটা রশ্মিটা কি? নর্মালি বিটা রশ্মিকে বলা হয় আসলে ইলেকট্রনের একটা ফ্লো বলতে পারো। তাহলে বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন কণা বা ইলেকট্রনের ফ্লো। আমরা তো জানি যে আলটিমেটলি ইলেকট্রন নিউক্লিয়াসের ভেতরে থাকে না, ঠিক না? ইলেকট্রন থাকে একটা পরমাণু, সে পরমাণু নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে আমার থাকে হচ্ছে ইলেকট্রন, বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকে। তাহলে সেক্ষেত্রে এটা আবার নিউক্লিয়াসের ঘটনা হলো কীভাবে? আমরা তো জানি তেজস্ক্রিয়তা মানে হচ্ছে নিউক্লিয়াস থেকে কিছু বের হওয়া, সেটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। কারণ এটা হচ্ছে নিউক্লিয় ঘটনা। পরমাণুর বাইরে, নিউক্লিয়াসের বাইরে কোনো ঘটনা ঘটবে না, নিউক্লিয়াসের ভেতর থেকে হতে হবে, একদম নিউক্লিয়াসের ভেতর। তাহলে ইলেকট্রনটা থাকে নিউক্লিয়াসের বাইরে, তাহলে এটা কিভাবে একটা তেজস্ক্রিয় রশ্মি হলো? তাহলে এটা হওয়ার জন্য, ঘটার জন্য যেটা হতে হয় সেটা হচ্ছে, আমরা জানি একদম পরমাণুর যে নিউক্লিয়াস সেটার ভিতরে কি থাকে? অবশ্যই প্রোটন থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে, রাইট? তাহলে দেখা যায় আমাদের নিউক্লিয়াসের ভেতর থেকে একটা নিউট্রনকে ভেঙে যেতে হয়। আমরা জানি নিউট্রন হচ্ছে তড়িৎ নিরপেক্ষ, তো একটা নিউট্রনকে ভেঙে যেতে হয়। তাহলে নিউট্রন যেহেতু আমার একদম নিউক্লিয়াসে থাকে পরমাণুর, সেহেতু সেই নিউট্রনটা ভেঙে যাবে। এবং দেখা যায় একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি হয় এবং একটা ইলেকট্রন তৈরি হয়। তোমরা জানো নিউট্রনের হচ্ছে তড়িৎ নিরপেক্ষ, তাহলে নিউট্রনের চার্জ কত? 0। তাহলে আমার একটা সমীকরণের বাম পাশে চার্জ 0, তাহলে ডান পাশেও চার্জ 0 হওয়া উচিত না? দেখো একটা প্রোটন তৈরি হয়েছে, প্রোটনের চার্জ কি আমরা জানি পজিটিভ। ইলেকট্রন তৈরি হয়েছে, যার চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে এই দুইটা প্রোটন আর ইলেকট্রন মিলে, পজিটিভ নেগেটিভ মিলে আলটিমেটলি আবার কী হয়ে যাচ্ছে? তড়িৎ নিরপেক্ষ হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে দুই ক্ষেত্রেই বা এই বিক্রিয়াতে কিন্তু চার্জ কী হয়েছে? সংরক্ষিত রয়েছে। মোট চার্জের পরিমাণ কিন্তু অপরিবর্তিত রয়েছে। তাহলে নিউট্রনও চার্জও 0, আর এখানে পজিটিভ নেগেটিভ মিলে চার্জ 0। বাম পাশেও চার্জ 0, ডান পাশেও চার্জ 0। তাহলে এক্ষেত্রে চার্জ কিন্তু সংরক্ষিত রয়ে গেছে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই ইকুয়েশনের ডান পাশে এক্সট্রা একটা কী জানি নিউ বার টাইপের কিছু একটা জিনিস আছে। এই জিনিসটা কি? তো এটা হচ্ছে আমাদের বলা হয় ফিজিক্সের যেই আমাদের জগৎ রয়েছে সেই জগতে অত্যন্ত রহস্যময় একটা কণা
রহস্যময় একটা কণা, যেটাকে নাম দেওয়া হয়েছে অ্যান্টি নিউট্রিনো। তাহলে এই নিউ বার এটা হচ্ছে একটা রহস্যময় কণা, যেটার নাম দেওয়া হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। এবং সেই অ্যান্টি নিউট্রিনোর কোনো চার্জ থাকবে না, এবং এর ভর খুবই 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 কম। তাহলে এটা একটা এমন পদার্থ বা এমন একটা কণা, যে কণাটা খুবই রহস্যময়, যেটার কোনো চার্জ নাই এবং যেটার ভর খুবই খুবই কম। এবং দেখা যায় এই যে আমার কি হচ্ছে, একটা নিউট্রন ভেঙে প্রোটন আর ইলেকট্রন তৈরি হচ্ছে। আমরা তো জানি যে আলফা কণা একটা শক্তি নিয়ে বের হয়, তাহলে বিটা কণাও কিছু শক্তি নিয়ে বের হওয়া উচিত। কিন্তু দেখা যায় বিটা কণা কতটুকু শক্তি নিয়ে বের হবে সেটা ডিপেন্ড করে এই বিকিরণের মোট শক্তির নিউট্রিনো কতটুকু নিয়ে নেবে সেটার উপর। তাহলে বিটা রশ্মির অবশ্যই শক্তি আছে, এবং সেই শক্তিটা কত হবে সেটা ডিপেন্ড করে নিউট্রিনো কতটুকু শক্তি নিয়ে নিয়েছে সেটার উপর। এই জিনিসটা আসলে আরও খুব অনেক ডিপে আলোচনা করা উচিত, আদারওয়াইজ এটা আসলে বোঝা এতটা সহজ না। বাট আপাতত জেনে রাখো যে তোমরা যেমন দেখতে পাচ্ছ এখানে আমরা উভয় পাশে চার্জের সমতা করতেছি, ঠিক সেমভাবে এই নিউক্লিয়াসের এই বিক্রিয়াগুলোতে বা বিটা রশ্মির যে বিকিরণের বিক্রিয়া, সেই বিক্রিয়াতে আরও কিছু জিনিসপত্র সংরক্ষিত থাকতে হয়, যার মধ্যে একটা হচ্ছে ব্যারিয়ন সংখ্যা। ব্যারিয়ন সংখ্যাটা দুই পাশে সংরক্ষিত থাকতে হয়, জাস্ট লাইক চার্জ, যেমন চার্জের পাশে 0 ও পাশে 0 হইতে হবে, ঠিক সেমভাবে ব্যারিয়ন নামে একটা সংখ্যা আছে, সেটাও দুই পাশে সংরক্ষিত হইতে হয়। শুধু তাই নয়, লেপটন নামে একটা সংখ্যা আছে, সেটাও দুই পাশে সমান হইতে হয়। তো বিজ্ঞানীরা যখন লেপটন সংখ্যাকে সমান করতে গেল, তখন দেখলো যে প্রোটন আর ইলেকট্রন দিয়ে সমান হচ্ছে না, যার কারণে তাদেরকে এক্সট্রা একটা আমাদের কণার অস্তিত্বকে চিন্তা করতে হয়েছে, এবং সেখান থেকে আসলে এই অ্যান্টি নিউট্রিনো এই কণাটার আবিষ্কার হয়েছে। তাহলে সেক্ষেত্রে এটা খুবই রহস্যময় একটা কণা, আপাতত জেনে রাখো। এটার কোনো চার্জ নেই, এটার ভর অনেক কম, এটার ভেদন ক্ষমতা অনেক 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 বেশি, এবং এটা নর্মালি আমাদের পদার্থের সাথে ইন্টারঅ্যাক্ট করে না। আমরা যেমন দেখেছিলাম আলফা কণা বাতাসের পরমাণুর সাথে অনুপরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, কিন্তু দেখা যায় যে আমার আলটিমেটলি এই যে অ্যান্টি নিউট্রিনো একটা কণা আছে, সেটা নর্মালি কারোর সাথে সংঘর্ষে লিপ্ত হয় না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অ্যান্টি নিউট্রিনো হচ্ছে একটা বিশেষ কণা, একটা রহস্যময় কণা, যে রহস্যময় কণার কোনো চার্জ নেই এবং যেটার ভর আমরা শূন্য হিসেবে চিন্তা করতে পারি। এবং আমার বিটা রশ্মি, এটা দেখতে পাচ্ছ, বিটা রশ্মি মানে হচ্ছে আমরা বলেছি ইলেকট্রন, তার মানে হচ্ছে এই যে এই ইলেকট্রনটাকে বলা হয় বিটা রশ্মি। তাহলে বিটা রশ্মি মানে হচ্ছে ইলেকট্রনের ফ্লো বা ইলেকট্রন বেরিয়ে যাওয়া। কোথা থেকে বের হয়েছে খেয়াল করো, নিউক্লিয়াস থেকে। এটা কিন্তু পরমাণুর বাইরে থেকে বের হয়নি, পরমাণুর নিউক্লিয়াসের ভেতর নিউট্রন ছিল, আর সেই নিউট্রনটা ভেঙে আমার ইলেকট্রন তৈরি হয়েছে। এবং এক্ষেত্রে খেয়াল করে দেখো তো, নিউট্রনটা একটা ভেঙে যাচ্ছে, একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন বাড়ে। তাহলে আলটিমেটলি যেহেতু বিটা কণা হচ্ছে, আমরা বলতে পারি এটা ইলেকট্রনের ফ্লো বা ইলেকট্রন, তার মানে হচ্ছে তার চার্জ নেগেটিভ, এবং নেগেটিভ হওয়ার কারণে দেখা যায় সেটা ইলেকট্রিক এবং চৌম্বক ক্ষেত্র দিয়ে প্রভাবিত করা যায়। জাস্ট লাইক আমাদের প্রিভিয়াস আলফা কণা হচ্ছে পজিটিভ চার্জ ছিল, সেটাকে আমার চৌম্বক এবং তড়িৎ ক্ষেত্র দিয়ে তার দিককে প্রভাবিত করা যেত, ঠিক সেমভাবে এটা যেহেতু নেগেটিভ চার্জ বা ইলেকট্রনের ফ্লো, বিটা রশ্মি মানে ইলেকট্রনের ফ্লো, তাহলে এটাকেও ইলেকট্রিক এবং চৌম্বক ক্ষেত্র দিয়ে কিন্তু প্রভাবিত করা যায়। এবং এটি যখন কোনো পদার্থের ভেতর দিয়ে যায়, তখন সেই পদার্থের অণু-পরমাণুর সাথে সংঘর্ষের কারণে সেগুলোকে আয়নিত করতে পারে। তাহলে আলফা কণা যেমন পদার্থের বা বাতাসের অণু-পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, আয়নিত বাতাসের ওই অণু-পরমাণুকে আয়নিত করতে পারে, ঠিক সেমভাবে আমাদের বিটা কণা বা ইলেকট্রনও কী করতে পারে, যখন বাতাসের অণু-পরমাণুর সাথে যায়, ভেতর দিয়ে যায়, তখন সেটাকে সংঘর্ষের কারণে সেগুলোকে আয়নিত করতে পারে। এবং দেখা যায় বিটা রশ্মির শক্তি আমার আলফা রশ্মির শক্তি থেকে একটু বেশি, এবং এই বিটা রশ্মিকে আটকানোর জন্য কয়েক মিলিমিটারের পুরো অ্যালুমিনিয়ামের পাত দরকার। ঠিক আছে, আমাদের কাগজ দিয়ে যেমন আলফাকে আটকানো যেত, কিন্তু বিটাকে দেখা যায় কাগজ দিয়ে আটকানো যায় না, এখানে একটা অ্যালুমিনিয়ামের পাত দরকার হয়। 3 থেকে 5 মিলিমিটার অ্যালুমিনিয়ামের পাত দিয়ে বিটা রশ্মিকে আটকানো সম্ভব হয়। তাহলে বিটা রশ্মির এই ইলেকট্রন, এটাকে আমরা বলছি বিটা রশ্মি, কিন্তু এই যে আমাদের অ্যান্টি নিউট্রিনো যে কণাটা, এটা কিন্তু আসলে বিটা রশ্মি না। বিটা রশ্মি মানে শুধু ইলেকট্রনকে বোঝায়, আর অ্যান্টি নিউট্রিনো হচ্ছে একটা পার্টিকেল, একটা কণা, যেটা হচ্ছে স্পেশাল কাইন্ড অফ কণা বা রহস্যময় কণা, যেটা সম্পর্কে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত অনেক কিছুই অজানা, বা বলতে পারে এখনও নিয়ে অনেক গবেষণা চলছে। এবং এটার ভর অনেক কম, এবং এটা প্রায় চার্জহীন।
এবং এটা লেপটন সংখ্যাকে সমান করতে গিয়ে আসছে। তো এই ব্যাপারগুলো জাস্ট হালকা ধারণা রাখো, এত ডিটেলসে জানার দরকার নেই, ঠিক আছে। এবং আমার আলটিমেটলি এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে বিকিরণ, আমার এই বিটা রশ্মি বিকিরণ কতটুকু শক্তি নিয়ে বের হবে সেটা ডিপেন্ড করে এই নিউট্রিনো এবং অ্যান্টি নিউট্রিনোর উপর। এবং শুধুমাত্র তোমরা যে দেখতে পাচ্ছ যে ইলেকট্রন বের হচ্ছে, এটাকে আমরা বিটা রশ্মি বলতেছি, শুধুমাত্র ইলেকট্রনের বের হওয়াকে বিটা রশ্মি বলা হয় না। আরেক ধরনের বিকিরণও রয়েছে যেটাকে আসলে আমরা বলি নিউট্রিনো বা পজিট্রন বলতে পারো, সেটা আমরা বলবো, বাট আগে একটু জেনে নেই। তাহলে বিটা কণার বিকিরণ হলে আলটিমেটলি একটা নিউট্রন কমে যায়, যেহেতু নিউট্রনটা ভাঙছে, একটা নিউট্রন কমে যাবে নিউক্লিয়াস থেকে, তাহলে নিউট্রন কমে যাচ্ছে এবং আলটিমেটলি আমরা জানি সেই নিউট্রনটা ভেঙে কী হচ্ছে, একটা নিউট্রন ভেঙে প্রোটন হচ্ছে, তাহলে আলটিমেটলি প্রোটন বেড়ে যাবে। আর নিউট্রন ভেঙে প্রোটন বেড়ে যাওয়ার কারণে নিউক্লিয়ন সংখ্যা সমান থাকে, মানে চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না? ধরো আগে নিউট্রন ছিল হচ্ছে তোমার 5টা আর প্রোটন ছিল হচ্ছে ধরো 4টা, তাহলে টোটাল নিউক্লিয়ন সংখ্যা কত? 4 আর 5 যোগ করলে 9। এখন নিউট্রন একটা কমে গেছে, 4টা হয়ে গেছে, কিন্তু প্রোটন একটা বেড়ে গেছে, তাহলে প্রোটন বেড়ে গিয়ে 5 হয়ে যাবে। তাহলে এখনও কি নিউট্রনের সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা কি চেঞ্জ হয়েছে? তাহলে নিউট্রন কমে গেল কিন্তু প্রোটন বেড়ে গেছে একটা, যার কারণে আমার নিউক্লিয়ন সংখ্যা দুইটাই সমান, ঠিক আছে। আর আলটিমেটলি কিন্তু যেহেতু পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যার উপর নির্ভর করে, তাই নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা বেড়ে ভিন্ন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়। তাহলে আলটিমেটলি যেহেতু আমার প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর প্রোটন সংখ্যা চেঞ্জ হলে কিন্তু আমার পরমাণুর অনেক বৈশিষ্ট্যই চেঞ্জ হয়ে যাওয়ার কথা, যার কারণে দেখা যায় একটা কার্বন থেকে তুমি আসলে একটা নাইট্রোজেন পাও, ঠিক আছে। যে একটা কার্বন থেকে যখন আমাদের এই ইলেকট্রন বের হয়ে যায় বা বিটা রশ্মি বিকিরণ হয়, তখন আমরা সেই কার্বনটা পরিবর্তিত হয়, কার্বন 14টা পরিবর্তিত হয়ে নাইট্রোজেন হয়ে যায় এবং সাথে একটা এক্সট্রা রহস্যময় কণা বের হয়, যেটাকে আমরা অ্যান্টি নিউট্রিনো বলছি। এবং বিটা বিকিরণ বলতে শুধু নিউক্লিয়াসের ভেতর থেকে ইলেকট্রনের বিকিরণই বোঝায় তাই নয়, ইলেকট্রনের প্রতি পদার্থ পজিট্রনের বিকিরণকেও বিটা বিকিরণ বলে। তাহলে এই যে শুধু ইলেকট্রন বের হচ্ছে, এটাকে আমরা বিটা রশ্মি বলি না। আরেকটা ব্যাপারও ঘটনা আছে যেটাকে আমরা বলি পজিট্রনের বিকিরণ। পজিট্রন কী জিনিস এখন বলবো যে ভাইয়া পজিট্রন কী জিনিস? পজিট্রন কিছুই না, পজিট্রন হচ্ছে হুবহু ইলেকট্রনের মতো, কিন্তু জাস্ট ওটার চার্জ হচ্ছে পজিটিভ। তাহলে ইলেকট্রনের মতোই একটা কণা যেটা চার্জ হচ্ছে পজিটিভ, যেটাকে বলা হয় পজিট্রন, ইলেকট্রনের অপোজিট, হ্যাঁ, বা পজিটিভ ইলেকট্রন, এটাকে আমরা বলি পজিট্রন। তাহলে পজিটিভ ইলেকট্রনের বিকিরণকেও বলা হয় বিটা রশ্মি। সেটা কীভাবে সম্ভব? সেটা হতে হলে একটা প্রোটনকে ভেঙে যেতে হয়। আমরা জানি প্রোটনও নিউক্লিয়াসে থাকে, তাহলে একটা প্রোটনকে ভেঙে গিয়ে নিউট্রন তৈরি হতে হয় এবং এখানে আমাদের এমন একটা ইলেকট্রন তৈরি হয় যে ইলেকট্রনের চার্জ হচ্ছে পজিটিভ, যেটাকে আমরা বলবো পজিট্রন, বা নেগেটিভ বা পজিটিভ ইলেকট্রন। নেগেটিভ হওয়ার কথা ছিল কিন্তু সে পজিটিভ ইলেকট্রন, যার কারণে তাকে বলা হচ্ছে পজিট্রন। আর যখনই এরকম একটা প্রোটন ভেঙে পজিট্রন পাওয়া যায় বা পজিটিভ ইলেকট্রন পাওয়া যায়, তখন তার সাথে অন্য এক ধরনের কণা বা পার্টিকেল বের হয় যেটাকে বলা হয় নিউট্রিনো। তাহলে যখন নর্মাল ইলেকট্রন বের হবে পরমাণু থেকে, নিউক্লিয়াস থেকে, তখন সেটাকে আমরা বলবো যে অ্যান্টি নিউট্রিনোর সাথে বের হয়। আর যখন পজিটিভ ইলেকট্রন বের হয় তখন তার সাথে নিউট্রিনো নামক একটা পার্টিকেল বের হয়, ঠিক আছে। তাহলে এই নিউট্রিনো এবং অ্যান্টি নিউট্রিনো এই দুইটা পার্টিকেল কিন্তু একটার অপোজিট। জাস্ট লাইক এখানে নেগেটিভ ইলেকট্রন বের হচ্ছিল আর এখানে পজিটিভ ইলেকট্রন বের হচ্ছে, এবং লেপটন সংখ্যাকে সমান করার জন্য আসলে এই নিউট্রিনো এবং অ্যান্টি নিউট্রিনো এই দুইটা কণার আবিষ্কার হয়েছে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। এবং এটা সম্পর্কে বিস্তারিত জানার দরকার নেই, জাস্ট জেনে রাখো এটা একটা স্পেশাল বা রহস্যময় কণা যেটার ভর খুবই কম এবং চার্জ নাই বললেই চলে, ঠিক আছে। তাহলে এইভাবে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আলফা কণা বিকিরণই না, বিটা বিকিরণের মাধ্যমেও আমার পরমাণুর মৌল চেঞ্জ হয়ে যায়, কার্বন হয়ে যাচ্ছে নাইট্রোজেন এবং নিউক্লিয়াসের ভেতর চেঞ্জ হচ্ছে। এরপর গামা রশ্মিটাকে বলা আসলে সবচেয়ে বেশি শক্তিশালী রশ্মি এবং এটা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মতো, ঠিক আছে, বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মতো কাজ করে এবং যার জন্য এটার কোনো চার্জ নেই, আমরা বলতে পারি এটা হচ্ছে আধানবিহীন। তাহলে গামা রশ্মি হচ্ছে অনেক শক্তিশালী একটা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ যার কোনো চার্জ নাই।
কিন্তু শক্তিশালী হওয়ার কারণে এর তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি হয়ে থাকে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি হয়ে থাকে, অনেক বেশি শক্তিশালী। তো শক্তিশালী বলতে আমরা বলতে পারি এনার্জি বেশি, এবং ই ইজ ইকুয়ালস টু আমরা জানি এইচ নিউ বা কম্পাঙ্ক। ঠিক আছে, নিউ হচ্ছে কম্পাঙ্ক আর এইচ সি বাই ল্যামডা, তাহলে শক্তি বেশি ল্যামডা কম। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে তরঙ্গ দৈর্ঘ্য খুব কম হয়ে থাকে। আমাদের গামা রশ্মির শক্তি হচ্ছে সবচেয়ে বেশি, এবং এটা হচ্ছে একটা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মতো কাজ করে, এবং এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে খুব কম থাকে, এবং কম্পন অনেক বেশি থাকে, বা ফ্রিকোয়েন্সি বলতে পারে অনেক বেশি থাকে। আমরা এনার্জির সাথে কিন্তু ফ্রিকোয়েন্সি একটা সম্পর্ক জানি, ইকুয়াল টু এইচ নিউ। তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি আমার শক্তি বেশি হওয়ার কারণে কম্পাঙ্ক বেশি, এবং কম্পাঙ্ক বেশি হওয়ার কারণে আমরা বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে খুব ছোট। এবং এটা যেহেতু একটা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, যার কারণে এই গামা রশ্মির যে বেগ সেটা হচ্ছে আলোর বেগের সমান বলতে পারি আমরা। যখন কোনো নিউক্লিয়াস আলফা কণা এবং বিটা কণা বিকিরণ করে উত্তেজিত অবস্থায় থাকে, তখন বাড়তি শক্তি গামা রশ্মি হিসাবে বের করে এটি নিরুত্তেজিত হয়। তাহলে আমরা বলেছিলাম পরমাণু নিউক্লিয়াস উত্তেজিত অবস্থায় বা অস্থিতিশীল অবস্থায় সেখান থেকে আলফা কণা আর বিটা কণা বের হয়, এবং সাথে সাথে দেখা যায় সেটা যেহেতু উত্তেজিত অবস্থায় আছে তাহলে সেই উত্তেজিত অবস্থা থেকে তাকে নিরুত্তেজিত হতে হবে, স্বাভাবিক হতে হবে। আর সেই স্বাভাবিক হওয়ার জন্য সাথে আরেকটা শক্তিও বের হয় বা রশ্মি বের হয়, যেটাকে আমরা বলি গামা রশ্মি। গামা রশ্মি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মতো, যেটা আলোর বেগে সামনে যায় এবং যেটার কোনো চার্জ নেই, আর চার্জ না থাকার কারণে কোনো চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র দিয়ে প্রভাবিত করা যায় না, এবং এটার শক্তি অনেক বেশি। ঠিক আছে, তাহলে গামা রশ্মি চার্জবিহীন বললাম, ভরবিহীন বললাম, এবং এটার বিকিরণে নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা বা নিউক্লিয়ার সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা জাস্ট একটা শক্তি, গামা রশ্মি হচ্ছে জাস্ট একটা শক্তি, এটা কোনো চার্জও নেই, কোনো ভরও নেই, এবং যার কারণে এটা যেহেতু জাস্ট একটা শক্তি, এর কারণে গামা রশ্মির বিকিরণে আমার নিউক্লিয়াসের কোনো চেঞ্জ হয় না, পারমাণবিক সংখ্যাও চেঞ্জ হয় না, নিউক্লিয়ন সংখ্যাও চেঞ্জ হয় না। এবং আলটিমেটলি যেটা আবারও বলেছি যে চৌম্বক ক্ষেত্র, বিদ্যুৎ ক্ষেত্র কোনো কিছু দিয়ে এটাকে প্রভাবিত করা যায় না, এবং চার্জ না থাকার কারণে দেখা যায় এটা অণু পরমাণুকে সরাসরি আয়নিত করতে পারে না, যেহেতু এটা চার্জ নেই। ঠিক আছে, এটা চার্জ নেই, গামা রশ্মি যেহেতু চার্জ নেই, সেটা যখন বাতাসের মধ্যে দিয়ে যাবে তখন অণু পরমাণুকে সরাসরি সে আয়নিত করতে পারে না। কিন্তু দেখা যায় অন্য একটা প্রক্রিয়ায় সে কোনোভাবে সে অণু পরমাণুকে স্পেশালি কোনো একটা টেকনিকের মাধ্যমে সে অণু পরমাণুকে আয়নিত করতে পারে, এবং সেখান থেকে আসলে গামা রশ্মির অস্তিত্ব বোঝা যায়। তাহলে সরাসরি সে বাতাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় বাতাসের অণু পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হলে তাদের আয়নিত করতে পারে না, কারণ তার নিজের কোনো চার্জ নেই। কিন্তু স্পেশাল বা অন্য কোনো একটা প্রক্রিয়ায়, যেটা আমাদের এখন অজানা বা আমরা এই লেভেলে অজানা, সামনে ভবিষ্যতে হয়তো আমরা জানবো, অন্য কোনো একটা প্রক্রিয়ায় সে অণু পরমাণুকে আয়নিত করতে পারে। তাহলে যেহেতু অণু পরমাণু আয়নিত হয়ে যাচ্ছে, তাহলে বিজ্ঞানীরা বললো যে হ্যাঁ, হয়তো গামা রশ্মি নামে একটা রশ্মি আছে। এখান থেকে আসলে গামা রশ্মির অস্তিত্বকে বোঝা গিয়েছে। আলফা কিংবা বিটা কণা সমান শক্তি সম্পন্ন গামা রশ্মিকে থামাতে কয়েক সেন্টিমিটার সীসার পুরু পাতের দরকার হয়। তাহলে আলফা আর গামা রশ্মি সমান শক্তি সম্পন্ন, আলফা আর বিটা রশ্মি সমান শক্তি সম্পন্ন গামা রশ্মিকে তুমি যদি থামাতে চাও, তাহলে দেখা যায় নর্মালি অনেক মোটা তোমার দেয়াল দরকার হয়। বা তুমি যদি সীসা নাও, সীসার 3 থেকে 5 সেন্টিমিটার পুরু দেয়াল দরকার, অনেক মোটা, অনেক পুরু দেয়াল দরকার। অনেক পুরু দেয়াল দিয়ে গামা রশ্মিকে আটকানো যায়, কারণ এটা শক্তি অনেক বেশি। ঠিক আছে, তাহলে গামা রশ্মির ভেদন ক্ষমতা কিন্তু অনেক বেশি। তাহলে আমরা কিন্তু মোটামুটি আইডিয়া পেয়ে গেছি যে আসলে আলফা রশ্মি কী জিনিস, যেটা আলফা রশ্মি হচ্ছে আমার কাগজ দিয়ে থামানো যায়, অ্যালুমিনিয়াম দিয়ে থামানো যায় হচ্ছে আমাদের বিটা রশ্মি, 3 থেকে 5 মিলিমিটার অ্যালুমিনিয়াম পুরো দরকার, এবং আলটিমেটলি আমার সীসা দিয়ে 3 থেকে 5 সেন্টিমিটার সীসা দিয়ে গামা রশ্মিকে ঠেকানো যায় বা থামানো যায়। তাহলে আমরা কিন্তু শক্তির একটা ক্রম পেয়ে গেলাম। আলফা রশ্মি হচ্ছে পজিটিভ চার্জড, এবং বিটা রশ্মি হচ্ছে নেগেটিভ চার্জড, এবং আলটিমেটলি গামা রশ্মি হচ্ছে আমরা বলতে পারি কোনো চার্জহীন। আলফা রশ্মির শক্তি সবচেয়ে কম, বিটা রশ্মি তার থেকে বেশি, গামা রশ্মির তার থেকেও বেশি। তাহলে এভাবে এই জিনিসগুলো একটু মাথায় কষ্ট করে হলে রাখতে হবে। অর্ধায়ু সম্পর্কে যদি আলোচনা করতে চাই, অর্ধায়ু ব্যাপারটা কি? অর্ধায়ু হচ্ছে কোন একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস ঠিক কোন মুহূর্তে বিকিরণ করবে সেটা বলা সম্ভব না। তেজস্ক্রিয় যে নিউক্লিয়াস সেটা যে কোনো সময় তার ইচ্ছা মতো সে বিকিরণ করতে পারে, বাট এটা আমরা জানি না।
এবং সেটা বের করাও যায় না যে আসলে কখন সে করবে না করবে। হ্যাঁ, তার যে ইচ্ছা সে যখন বিকিরণ ইচ্ছে তখন করবে। কিন্তু একটা সম্ভাবনা বের করা যায় যে কতক্ষণ সময় পর সে হয়তো অর্ধেক বিকিরণ শেষ করে ফেলবে, বা তার ভেতরে যতগুলো পরমাণু আছে সেটা ভেঙে অর্ধেকে হয়ে যাবে। তাহলে এই যে পরিমাণ সময়ে ভেতরে অর্ধেক সংখ্যক নিউক্লিয়াস বিকিরণ ঘটে সেটি হচ্ছে অর্ধায়ু। তাহলে তোমার কাছে ধরো এখন 50টা পরমাণু রয়েছে, তেজস্ক্রিয় পরমাণু, এটা ভেঙে 25টা হয়ে গেছে। তাহলে 50টা ভেঙে 25টা হওয়ার জন্য যে সময় দরকার সেটাকে বলা হয় অর্ধায়ু, বা বলতে পারো অর্ধেক আয়ু। ঠিক আছে, তাহলে অর্ধায়ু হচ্ছে পরমাণুর ভেতরে যে পরমাণুর সংখ্যা বা নিউক্লিয়াসের ভেতরে যেই পরিমাণ রয়েছে সেটা অর্ধেক হয়ে যাওয়া। ঠিক আছে, যে নিউক্লিয়াসের ভেতরে যে বিকিরণ বা অর্ধেক সংখ্যক নিউক্লিয়াসে পরিণত হয়ে যাবে, নিউক্লিয়াসে যা ছিল তার অর্ধেক হয়ে যাবে, সেটাকে আমরা অর্ধায়ু বলছি। যে নিউক্লিয়াসের তেজস্ক্রিয়তা যত বেশি তার অর্ধায়ু তত কম। তাহলে তেজস্ক্রিয়তা যত বেশি তার অর্ধায়ু তত কম। তেজস্ক্রিয়তার সাথে অর্ধায়ু সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এবং স্থিতিশীল নিউক্লিয়াস যার কোনো তেজস্ক্রিয়তা নেই তার অর্ধায়ুকে আমরা অসীম বিবেচনা করতে পারি। তো স্থিতিশীল নিউক্লিয়াস চিন্তা করে দেখো, একটা নিউক্লিয়াস হচ্ছে স্থিতিশীল, তাহলে সে কখন ভেঙে যাবে, কখন ভেঙে অর্ধেক হয়ে যাবে? সে আসলে অসীম, মানে অনেক 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 বেশি সময় পরে সে অর্ধেকে পরিণত হয়ে যাবে, কারণ সে স্থিতিশীল নিউক্লিয়াস। আর যে অস্থিতিশীল সে খুব তাড়াতাড়ি অর্ধেকে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে স্থিতিশীল নিউক্লিয়াসের অর্ধায়ু হচ্ছে অসীম। তাহলে এক ছিল বা পূর্ণ ছিল, পূর্ণ থেকে অর্ধেক হয়ে গেল, এটাকে আমরা বলতে পারি হচ্ছে অর্ধায়ু। সেখান থেকে আবার অর্ধেক হয়ে যাবে, তাহলে এক থেকে অর্ধেক হলে হাফ হয়ে গেল, সেই অর্ধেক থেকে আবার তারও অর্ধেক হয়ে যাবে। তাহলে প্রথমে এক, সেখান থেকে হাফ হয়ে গেল, এখন এই হাফের আবার অর্ধেক, তাহলে হাফের অর্ধেক কত? সেটা হচ্ছে 1/4। ঠিক আছে, এরপর যদি আমরা আরও চিন্তা করি, এখন 1/4 থেকে আবার হাফ হবে, তাহলে 1/4 ইন্টু হাফ, তাহলে কত হয়? সেটা কিন্তু 1/8 হয়। তাহলে এভাবে কিন্তু সেই 1/8-এর যদি আবার হাফ চিন্তা করি, অর্ধায়ু বা অর্ধেক সময় পর কতটুকু হবে? সেটা হবে 1/8-এর হাফ, মানে হচ্ছে 1/8 ইন্টু হাফ, যেটা আসলে 1/16। তাহলে এইভাবে কিন্তু একটা তেজস্ক্রিয় পরমাণু আস্তে আস্তে কি হয়? ক্ষয়প্রাপ্ত হয় বলতে পারো। ঠিক আছে, তাহলে প্রথমে এক, সেটা থেকে অর্ধেক সময় পর বা 5 বছর পর ধর অর্ধেক হয়ে গেল, তারপর সে অর্ধেক থেকে আরও 5 বছর পর সেটার অর্ধেক হয়ে গেল, সেটার আরও 5 বছর পর সেটার অর্ধেক হয়ে গেল। এভাবে কন্টিনিউয়াসলি আমার তেজস্ক্রিয় পরমাণুর যে তেজস্ক্রিয় ক্ষয় আমরা বলি সেটা হয়ে থাকে। এখন একটা সমস্যা, 1 কেজি ভর একটা তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু হচ্ছে 100 বছর, বলা হচ্ছে 200 বছর পর তার ভর কত হবে। তাহলে এখানে ভর চেয়েছে, একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু তেজস্ক্রিয়তা বলতে এক্স্যাক্টলি বা অ্যাকুরেটলি ভরকে বোঝাই না। আমরা তেজস্ক্রিয়তা বলতে বোঝাই যে আমার নিউক্লিয়াসের ভেতরে চেঞ্জ হবে, রাইট? নিউক্লিয়াসের ভেতরে চেঞ্জ হবে। তাহলে সেক্ষেত্রে তেজস্ক্রিয়তার কারণে সরাসরি ভরের পরিবর্তন হয় না, মেইনলি নিউক্লিয়াসের ভেতরে একটা বিকিরণ হয়, যার কারণে নিউক্লিয়াসের ভেতর থেকে হয়তো প্রোটন বা ইলেকট্রন বের হয়ে আসে। ঠিক আছে, তাহলে তেজস্ক্রিয় মৌলটির 3/4 নিউক্লিয়াস তেজস্ক্রিয় কণা বের করবে মাত্র। তাহলে সেক্ষেত্রে দেখো, প্রথমে সে এক পূর্ণ অংশ ছিল, সেখান থেকে 100 বছর অর্ধায়ু অর্ধেক হয়ে যাবে, তাহলে অর্ধেক হয়ে হাফ হয়ে গেল। 100 বছরে সে অর্ধেক হয়ে হাফ হয়ে গেল। তারপর সেখান থেকে 200 বছর যেহেতু বলা হচ্ছে, তাহলে 100 বছর পার হয়ে আরও 100 বছর পর কী করবে? সেই অর্ধেকের আবার অর্ধেক হয়ে যাবে, মানে বলতে পারো 1/4 হয়ে যাবে। তাহলে 200 বছর পর টোটাল 100 আর 100, 200 বছর পর তার অবশিষ্ট থাকবে কতটুকু? শুরুতে ছিল 1, এবং আমরা দেখেছি 200 বছর পর অবশিষ্ট থাকবে 1/4। তাহলে তেজস্ক্রিয় বিকিরণ হবে কতটুকু, বা তেজস্ক্রিয় ক্ষয় হবে কতটুকু? সেটা হবে 1 - 1/4, হুইচ ইজ আমরা বলতে পারি 3/4, বা বলা যায় 3/4। তাহলে 3/4 তেজস্ক্রিয় কণা বিকিরণের মাধ্যমে বের হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা আমরা দিব 200 বছর পর আমার এই মৌলটার বা এই তেজস্ক্রিয় মৌলের 3/4 বের হয়ে যাবে, তেজস্ক্রিয় বিকিরণ আকারে বের হয়ে যাবে। এভাবে আমরা অ্যান্সারটা দিতে পারি। তাহলে তেজস্ক্রিয় আমরা বলতে পারি তেজস্ক্রিয় হচ্ছে কণা আকারে বের হয়ে যাবে। ঠিক আছে, মৌলটির 3/4 নিউক্লিয়ার তেজস্ক্রিয় কণা হিসাবে বের হয়ে যাবে। এবং এই তেজস্ক্রিয়তার ব্যবহার অনেক জায়গায় রয়েছে। নর্মালি আমাদের
শরীরের মধ্যে এই তেজস্ক্রিয় দ্রব্য ঢুকিয়ে তার গতিবিধি থেকে দেখে আমরা শরীরে বিভিন্ন তথ্য জানতে পারি। এবং আরেকটা অনেক সুন্দর বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে প্রাচীন জীবাশ্মের বয়স নির্ণয় করতে। আমাদের শরীরে প্রচুর কার্বন রয়েছে এবং সেখানে দেখা যায় C14 কার্বন 14 রয়েছে। আমরা জানি কার্বন 14 হচ্ছে একটা তেজস্ক্রিয় পরমাণু বা তেজস্ক্রিয় মৌল। যেহেতু তেজস্ক্রিয় মৌল, অবশ্যই সেখান থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করবে এবং যখন প্রাণী মারা যাবে তখন শরীরে কিন্তু নতুন করে আর কার্বন 14 ঢুকতে পারবে না। যেটা আছে শরীরের ভেতর সেটাই থাকবে এবং সেটা সময়ের সাথে সাথে কী করবে, আলটিমেটলি ক্ষয় পেতে থাকবে অর্ধায়ুর হিসাবে। তাহলে অর্ধায়ু হিসেবে ক্ষয় পেতে 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 ধরো তুমি 100-200 বছর পর সেটা পেলা, ওই জীবাশ্মটা পেলে, তখন সেই জীবাশ্মের মধ্যে কতটুকু কার্বন পরমাণু আছে, কার্বন 14 পরমাণু আছে অবশিষ্ট, সেইটা দেখে তুমি বলে দিতে পারবা যে হ্যাঁ, এই জীবাশ্মের বয়স হচ্ছে 400 বছর। এটাকে অনেক সময় কার্বন ডেটিং বলে। তোমরা কিন্তু অনেকে শুনে থাকবা যে কার্বন ডেটিংয়ের মাধ্যমে কোনো একটা ডাইনোসরের বয়স বের করা হচ্ছে। ডাইনোসরের হাড় পাওয়া গেছে, সেখান থেকে ডাইনোসরের বয়স বের করা হচ্ছে। তাহলে এভাবে কার্বন ডেটিং করে কার্বনের অর্ধায়ু, যে অর্ধায়ু হচ্ছে সাপোজ 100 বছর, তাহলে এখন কতটুকু কার্বন পরমাণু অবশিষ্ট আছে সেটা দেখে বের করা যাবে যে হ্যাঁ, এই প্রাণীটা হয়তো আরও 200 বছর আগে মারা গেছে। তাহলে এইভাবে তেজস্ক্রিয়তা ব্যবহার করে আমরা কোনো জীবাশ্মের বয়স নির্ণয় করতে পারি। এছাড়াও আমাদের শরীরে ক্ষতিকারক কোষ ধ্বংস করার জন্য তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়। ক্যান্সারের চিকিৎসায় কিন্তু আমরা এই তেজস্ক্রিয়তা ব্যবহার করে ওই ক্যান্সারের কোষকে ধ্বংস করে দিই। এছাড়াও জীবাণুমুক্ত করতে বা আগুনের ধোঁয়ার উপস্থিতি নির্ণয়ের কারণে আমাদের বা তেজস্ক্রিয় পদার্থের বিভিন্ন ধাতু পরিমাণ নির্ণয় তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়। তেজস্ক্রিয়তার অনেক ব্যবহার রয়েছে। ঠিক সেমভাবে তেজস্ক্রিয়তার কিন্তু অনেক ক্ষতিকারক দিকও রয়েছে। তেজস্ক্রিয়তা যেহেতু হচ্ছে, আমরা বললাম যে এটা হচ্ছে একটা শক্তির বিকিরণ, তাহলে শক্তির বিকিরণটা অবশ্যই যখন আমাদের শরীরের ভেতর দিয়ে সেই তেজস্ক্রিয় রশ্মি যাবে, সেটা কিন্তু আমাদের শরীরে অনেক ক্ষতি করবে। এবং দেখা যায় এই তেজস্ক্রিয়তার মধ্যে থাকলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ইভেন বংশ পরম্পরায় বিকলাঙ্গ শিশুর জন্মও হতে পারে। তাহলে চিন্তা করেছ, এটা তোমার শরীরে থেকে গিয়ে তোমার বংশ পরম্পরায় সামনে তোমার যত ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদের যে শিশু হবে সেই শিশুকেও বিকলাঙ্গ করে দিতে পারে আমার তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তা খুব বেশি বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ। এই জন্য এটা ব্যবহার করার জন্য খুব সতর্কতা প্রয়োজন। এছাড়াও তোমরা জানো যে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে তেজস্ক্রিয়তার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অনেক বিস্ফোরণ হয়েছে। এবং আরেকটা অনেক বড় যেই আমাদের অভিজ্ঞতা, সেটা হচ্ছে হিরোশিমা নাগাসাকিতে কিন্তু নিউক্লিয়ার বোমা ফেলা হয়েছিল বিশ্বযুদ্ধের সময়। এবং সেই নিউক্লিয়ার বোমা ফেলার কারণে আজও পর্যন্ত দেখা যায় জাপানের হিরোশিমা নাগাসাকিতে আলটিমেটলি মানুষরা এখনও সেটার ফল ভোগ করছে। এখনও দেখা যায় অনেক বাচ্চা যখন হয় তারা বিকলাঙ্গ হয়। তাহলে ওই যে নিউক্লিয়ার বোমা ফেলা হয়েছে, সেখান থেকে যে তেজস্ক্রিয়তা ছড়িয়ে গেছে সেই এরিয়াতে, সেটার মাটিতে মিশে গেছে এবং আলটিমেটলি গাছপালায় মিশে গেছে। সেগুলোর কারণে দেখা যায় সেই তেজস্ক্রিয়তার সংস্পর্শে মানুষ থেকেছিল এবং সেই তেজস্ক্রিয়তার কারণে এখনও মানুষ সেই তেজস্ক্রিয়তার যেই খারাপ দিক সেটা কিন্তু এখনও ফেস করছে। তাহলে তেজস্ক্রিয়তা খুব খুব সতর্কতার সাথে কিন্তু আমাদের ব্যবহার করা উচিত। আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই থাকবে। আশা করি ভালো লেগেছে এবং আমরা পরবর্তী ভিডিওতে অধ্যায়ের বাকি জিনিসগুলো আলোচনা করব।